সুপ্রিম কোর্টে আজকে রায়দান হলো সেই বিখ্যাত মামলাটির, যেটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং যে মামলাটির ফাইনাল জাজমেন্টের দিকে দেশের অনেক মানুষ কিন্তু তাকিয়েছিলেন। বিশেষ করে যারা বেকার, মানে বেকার থাকতে বাধ্য হয়েছেন, যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা রাস্তায় বসে আছেন আজকে বছরের পর বছর, তাদের কিন্তু নিজেদের চাকরিটা চোখের সামনে দেখতে হচ্ছে যে অন্য কেউ যে অযোগ্য সে করছে চাকরিটা। তো এই যোগ্য অযোগ্যর প্রশ্ন নিয়ে এবং আরও অনেক কিছু নিয়ে, যে আমরা জানি যে কী কী দুর্নীতি হয়েছে, ব্রাইবিং, যে ঘুষ, যে অনেক টাকা তোলা হয়েছে বাজার থেকে, এবং এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ কীভাবে ফেসে গেছে, তাদের যে বিভিন্ন মানে বড় বড় পোস্টে যারা ছিলেন এবং পূর্বতন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সবাইকেই জেলে যেতে হয়েছে, কেউ কেউ জামিনে এখন ছাড়া আছেন, কেস চলছে। এই সমস্ত সত্ত্বেও যেটা হয়েছিল যে এই চাকরি প্রার্থীরা যোগ্য যারা, তারা মামলা করেছিলেন, অবশ্য করেই তারা তাদের চাকরিটা চান, কারণ তাদের নামটা প্যানেলে ওঠেনি। তারা জানেন তারা ভালো পরীক্ষা দিয়েছেন, অথচ রেজাল্টে দেখা গেল যে যারা একেবারেই অযোগ্য, বোঝা যাচ্ছে চাকরিটা তার পাওয়ার কথা নয়, সে ঘুষ দিয়ে চাকরিটা পেয়ে গেছে। এগুলো আমরা দেখেছি এবং এইভাবে মানুষ কিন্তু অনেকেই মানে ভাবতে অভ্যস্ত হয়ে গেছিলো যে ঘুষ দিয়েই তো চাকরি পেতে হবে। তো যারা ভেবে নিয়েছিল, যারা মনের সুখে ঘুষ দিয়ে বুক ফুলিয়ে চাকরি করছিল, অনেকে তো শুনেছি এরকমও যে দেখ 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 দেখছিস তো, তুই রাস্তাতেই বসে থাক, এরকম টাইপের একটা ব্যাপার ছিল, মানে অ্যাটিটিউড যাকে বলে। তো তাদের আজকে কি হলো, সেই ফাইনাল জাজমেন্ট আজকে এসে গেল। হাইকোর্ট আগেই রায়দান করেছিল যে 25,753 জন যাদের প্যানেলে নাম ছিল 2016 সালের এসএসসি প্যানেলে, যারা ভুক্ত, যারা চাকরি করছেন, যে 25,753 জন, এই সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টে যে মানে রায়দান হলো, তাতে ডেফিনেটলি মন ভালো হওয়ার কারোর কথা নয়। কিছু মানুষের তো মন ভালো হবেই, কারণ হয়তো এবার তারা চাকরিটা, তাদের যে প্রাপ্য চাকরিটা পাবেন। তবে অনেকেরই মন অনেক খারাপ হয়ে গেছে, যদিও বিচার করে দেখলে তাদের মধ্যে একটা পোর্শন, যদিও বা খুব কম পার্সেন্টেজ, যে ঘুষ না দিয়ে বা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন। দুঃখটা শুধু তাদের জন্য হবে, কারণ যারা ঘুষ দিয়ে পেয়েছেন না, তাদের জন্য কোনো দুঃখ আমার মনে অন্তত নেই, থাকা উচিত নয় বলে আমি মনে করি। কোনো প্রকৃত শিক্ষিত মানুষ কখনো এই জিনিসটা সাপোর্ট করতে পারেন না, যে শিক্ষিত একদল লোক, তারা প্যানেলে নাম ওঠার কথা, তাদের নামটা ইচ্ছে করে র্যাঙ্কিংয়ে পিছিয়ে দেওয়া হলো, আর কিছু মানুষের নামটা এগিয়ে দেওয়া হলো। যারা টাকা দিচ্ছেন, ওএমআর শিটে তাদের মানে নাম্বার দিয়ে দেওয়া হলো, ফাঁকা ওএমআর শিট জমা দিয়েছেন, এরকম বহু কিছু আমরা শুনেছি এবং যেগুলো সত্যি বলে এখন প্রমাণ হয়েছে। ঠিক আছে, তো কথা হচ্ছে সেই ফাইনাল জাজমেন্টে এলো কি সুপ্রিম কোর্টের, হাইকোর্টে যে রায়দান হয়েছিল সেটাকেই ফাইনালি বজায় রাখা হলো। এটার মানে হচ্ছে 26,753 জনের 2016 সালের এসএসসি প্যানেল সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। কিন্তু প্রশ্ন যে কেন, কি কি পয়েন্টের উপর বেস করে এগুলো করা হলো, সেটা এক নম্বর প্রশ্ন, যে কেন করা হলো বা কিভাবে তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন। আর কি কোনো সমাধান ছিল না, কারণ আমরা জানি অল্প সংখ্যায় যে চাকুরিরত মানুষ হলেও তাদের পক্ষে মানে খুবই কষ্টকর, ভীষণ পেইনফুল জিনিসটা, কারণ তারা জানেন তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তারা টাকা দেননি। আমি ধরে নিচ্ছি 2-4 মানুষই যদি হন, তারা কিন্তু সেই মানে তাদের এতদিন চাকরির যত বেতন, তাদের আগামী 3 মাসের মধ্যে সুদ সমেত তাদেরও ফেরত দিতে হবে। তারা কিন্তু তাদের যোগ্যতাতে চাকরি পেয়েছিলেন। প্যাথেটিক ব্যাপারটা এখানে বলে আমার মনে হয়, কারণ আর যারা অযোগ্যতা, যাদের অযোগ্যতা সম্পন্ন, যারা টাকা দিয়ে ব্যাপারটা ম্যানেজ করে ঢুকেছিলেন চাকরিতে এবং এতকাল তারা টাকা তুলেছেন, চাকরি করেছেন ডেফিনেটলি, কিন্তু টাকা তুলেছেন এবং অন্য একজনের জায়গাটা তারা জোর করে দখল করে, বলা ভালো চুরি করে, নিজেদের ছেড়ে ঘুষ দিয়ে চুরি করে সেই জায়গাটা দখল করে চাকরিটা করছিলেন, অন্যের চাকরি, চুরি করা চাকরি সোজা কথা, সেই চাকরিটা ঘুষ দিয়ে বুক ফুলি করছিলেন, তাদেরকে ফেরত দিতে হবে 3 মাসের মধ্যে সুদ সমেত টাকা। কিন্তু যারা যোগ্য, যেহেতু যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, সেখানে যারা যোগ্য ছিলেন, ধরে নিচ্ছি 2-4 জন বা 200-400 মানুষই যোগ্য ছিলেন, তাদেরও কিন্তু সুদ সমেত 3 মাসের মধ্যে, আগামী 3 মাসের মধ্যে টাকাটা ফেরত দিতে হবে। সেক্ষেত্রে তাদের কাছে হয়তো মানে খুব খারাপ কিছু ছাড়া আর কোনো উপায় থাকবে না বলেই আমার মনে হয়। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। এই যে সেই বিখ্যাত রায়দান, যেটার অপেক্ষায় অনেক মানুষ অপেক্ষা করেছিলেন, যে দেখা যাক কি হয়, হাইকোর্টের রায় বজায় থাকে কি নতুন কিছু আসে, প্যানেল কি বাতিল হবে 2016 সালের, না প্যানেল বাতিল হবে না, যে নতুন কিছু অন্তত মানে ওয়ে আউট কিছু বেরোবে, কিন্তু না যোগ্য অযোগ্য প্রার্থী কিভাবে বাছাই করা হবে সেটা কিছুতেই যেহেতু নিশ্চিত করা সম্ভব হয়নি এবং এটাই ফাইনাল রায়দান ছিল, যেহেতু সুপ্রিম কোর্টের ওপরে আর কিছু তো আশা করা যায় না, অতএব এটাই সর্বোচ্চ হয়ে গেল, যা ফাইনাল ডিসিশন নেওয়া হয়ে গেল এবং সকলকে সেটা মাথা পেতে নিতে হবে, যেহেতু আমরা আমাদের দেশের আইনের মধ্যে রয়েছি। আমার উপর কেউ রেগে যাবেন না, কারণ আমি জাস্ট ফ্যাক্টগুলো বলছি, কি ঘটনা ঘটেছে, সুপ্রিম কোর্ট আজকে কি জানিয়েছে, কেন এগুলো তাদেরকে এভাবেই হাইকোর্টের রায়টা বজায় রাখতে হয়েছে, মধ্যপন্থা কেন কিছু বার করা যায়নি,
এবং যেহেতু এখনও এই জন্যই আমরা আমাদের জুডিশিয়ারির উপর ভরসা কিন্তু হারানো উচিত নয়, কারণ এই যে একটা খুব ইম্পর্টেন্ট যে কেসের রায়দানটা হলো, সেটা আমার মনে হয় 99% পর্যন্ত সঠিক জাজমেন্ট হয়েছে। তবে যে তার ফলাফল কী হবে সেটা মারাত্মক কিছু হতে চলেছে, এটা একেবারে স্থির নিশ্চিত, যেটা সামান্য বুদ্ধিসম্পন্ন একজন মানুষও বুঝতে পারবেন যে এটা কিন্তু এখন স্থির নিশ্চিত যে এর যে পলিটিক্যাল যে মানে অ্যাসপেক্ট যা দাঁড়াবে, শুধু পলিটিক্যাল নয়, মানুষের রুটি রুজির সাথে ডাইরেক্ট জড়িত বহুর চাকরিরত টিচারের চাকরি গেল, যাদের মধ্যে অনেকে যোগ্যও ছিলেন এবং যারা অযোগ্য ছিলেন তাদের প্রতিও আমার সিম্প্যাথি রয়েছে, কারণ তারা অনেকগুলো টাকা দিয়েছিলেন। প্রশ্নটা এখন শাস্তিটা তো তারা পেলেন, প্যানেলে যাদের নাম ছিল। কথায় আছে যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় দুজনে কিন্তু সমান দোষী, কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন বা ঘুষ না দিয়েও পেয়েছেন নিজের যোগ্যতায়, যেহেতু মুড়ি আর মুরগি মিশে গিয়েছে, সেহেতু এখন এই প্রত্যেককেই 3 মাসের মধ্যে এই সুদ সমেত টাকা ফেরত দেওয়ার যে ব্যাপারটা এটা করতে হবে। অথচ যারা ঘুষটা নিয়েছেন, যারা টাকাটা ভোগ করেছেন, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ, তাদের কি হবে? তাদের জন্য কোনো শাস্তির বিধান কি জুডিশিয়ারিতে নেই? এইটা কিন্তু আমার মনে এই প্রশ্নটা এসছে। আমি জানি না আপনাদের কতজনের মনে এই প্রশ্নটা এসেছে। আপনাদের যাদের মনে এসেছে তারা অবশ্যই কমেন্ট করে শেয়ার করুন কমেন্ট বক্সে যে আপনাদের মনেও এই প্রশ্নটা এসেছে কিনা, এবং আরও কিছু কথা আপনারা নিশ্চয়ই বলতে চান, আপনারা নিশ্চয়ই নিজের মনের কথা শেয়ার করতে চান। আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই আছে যাদের এই জিনিসটা ফেস করতে হয়তো হচ্ছে, বা যাদের আত্মীয় স্বজনের মধ্যে তো ডেফিনেটলি কেউ না কেউ তো আছে, এবং এই যোগ্য না অযোগ্য এটা তো এখন মিশে গিয়েছে, সেটা আর এখন বিচার্য নয়। প্যানেল বাতিল হয়েছে, এটা হচ্ছে বড় ব্যাপার। যে প্যানেল বাতিল হয়েছে এটা কোনো মজার কথা, হাসির কথা কিন্তু নয়, কারণ 26,753 জনের চাকরি বাতিল মানে 26,753টা ফ্যামিলি, এবং সেই ফ্যামিলিতে ধরে নিচ্ছি 3 থেকে 4 জন করে গড়ে মানুষ রয়েছেন, হয়তো বা বেশি। সেই ফ্যামিলিতে বাচ্চা আছে যারা স্কুলে যায়, যারা হয়তো প্রাইভেট স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, স্কুলের খরচ প্রচুর। আমি ধরে নিচ্ছি যারা হয়তো চাকরি করছেন সেজন্য টাকা দিয়ে ইএমআইতে ফ্ল্যাট নিয়েছেন, সেই ইএমআই তারা কোথা থেকে শুধবেন, বাচ্চার স্কুল কি করে চালু থাকবে, তাদের দৈনিক গ্রাসাচ্ছাদন কিভাবে হবে, মেডিকেল খরচ কিভাবে চলবে, তাদের পুরো ব্ল্যাঙ্ক, তারা কান্নাকাটি পড়ে গেছে। আমি বুঝতে পারছি প্রত্যেকের মনের অবস্থা, কিন্তু কিছু তো করার নেই। আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর ভরসা রাখতেই হবে, কারণ এর উপরে আর তো কিছু নেই। মানে এটা হয়েছে যে জন্য, এবার সেটা নিয়ে আলোচনা করি। যখন চাকরিটা এই যে এইভাবে দেওয়া হয়েছে, প্যানেলটা বানানো হয়েছে, পরীক্ষা হয়েছে এসএসসি, ওএমআর শিটে পরীক্ষা হয়েছে, ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিতে শোনা গেছিলো, বলা হয়েছিল, এই নিয়ে প্রচুর কেস কাবারি চলেছে। ব্ল্যাঙ্ক ওএমআর শিট যারা জমা দিয়েছেন তারা হয়তো ব্রাইবিং করে বা যাই হোক সেরকমই শোনা গিয়েছে, এখনও কেস চলছে, অনেকে এখনও বিহাইন্ড দ্য বার রয়েছেন, অনেক বয়স্ক আমাদের মন্ত্রী শান্ত্রীরা রয়েছেন, আমরা জানি। কথাটা হচ্ছে যখন এই জিনিসটা করা হয়েছিল যে তোমরা দাও টাকা, আমরা তোমাদের চাকরি দেবো, এই জিনিসটা তখন কিন্তু উভয় পক্ষের মতামত নিয়েই হয়েছিল জিনিসটা, যে হ্যাঁ আমি টাকা দেব, যে টাকা দিচ্ছে সেও ভাবছে হ্যাঁ আমি, এটা ঘুষ দিয়েই তো চাকরি পেতে হয়, সরকারি চাকরি ঘুষ না দিলে হবে, ব্যাপারটা বোধহয় এরকম। আমি বলতে পারবো না, কারণ আমি কোনো না সরকারি চাকরি পেয়েছি, না আমি কোনো ঘুষ দিয়েছি বা দিতে হয়েছে, না আমি সেদিকে গেছি। হ্যাঁ আমি এসএসসি টেট কোয়ালিফাই করতে পেরেছিলাম, ফাইনাল ইন্টারভিউতে ডাক পাইনি, টেট কোয়ালিফাই আমি করেছিলাম 2012 সালে, অতএব এই 2016 সালের প্যানেলের সাথে আমার দূরতা কোনো সম্পর্ক নেই, এটা আগে বলে দিই। কথাটা হচ্ছে যে এগুলো হলো কেন? হলো কিছুই না, এক পক্ষের প্রচণ্ড লোভ যে বাজার থেকে এত টাকা তোলা যাবে, চাকরিগুলো কি আমরা এমনিই দেবো? আমরা আছি, যখন আছি জায়গায় তখন চাকরিগুলো তো এমনি দেওয়া যাবে না, তাহলে চাকরিগুলো হচ্ছে বিক্রি হবে। তো চাকরি বিক্রি হলো, যেটা জানা গেছে, শোনা গেছে, এখন আরও শোনা যাবে, আরও অনেক কিছু সামনে আসবে, কারণ এদের তো সব গেল। যারা চাকরিতে টাকা দিয়ে চাকরি নিয়েছিলেন তাদের তো সবই গেল, কারণ তারা তখন ঘুষ দিয়েছেন, আবার তাদের এই মাইনের টাকা সুদ সমেত এতদিনের মাইনে, যে যত বছর চাকরি করছেন, কিছু না হোক 6 বছর, প্রায় 5 বছর তো হয়েছেই, এত বছরের চাকরির টাকা স্যালারি, সেটা সুদ সমেত ফেরত দেওয়া তো আর মুখের কথা না, ম্যাক্সিমাম মানুষ দিতে পারবেন না। সেটার কি হবে জানা নেই, যে তার যদি দিতে না পারেন তারা কাকে টাকাটা ফেরত দেবেন আমি জানি না। যারা স্যালারি দিয়েছেন ডেফিনেটলি টাকাটা সেখানে যাওয়ার কথা, ট্রেজারিতে। কথাটা হচ্ছে তারা একবার ঘুষ দিলেন, সেখানে তারা নিজেদের টাকা দিলেন, জমি বিক্রি করে হোক, বাড়ি বিক্রি করে হোক, গয়না বিক্রি করে হোক, নিজের মায়ের, একবার তারা সেখানে টাকা দিলেন, আবার এবারেও তারা টাকা দেবেন। তো তারা তো প্রচুর শাস্তি ভোগ করছেন, ফালতু তারা 5 বছর তাদের জীবন থেকে চলেও গেল, তারা মনে করছিলেন আনন্দে আছেন, সরকারি চাকরি করছেন, সব কিছুই সুবিধা পাবেন, আফটার রিটায়ারমেন্ট বেনিফিট কিছুই পাবেন না, সেটা ঘটনা। এবং উল্টে তাদের আবার টাকা দিতে হবে, তারা ফার্দার তারা কীভাবে খাবেন, পরিবারকে খাওয়াবেন, তাদের পরিবারের বাকি খরচ কীভাবে চলবে, তারা পুরো ব্ল্যাঙ্ক,
তারা পুরো অন্ধকারে, তাদের দায়িত্ব নেওয়ার কেউ নেই, কারণ তারা একটা অপরাধ করেছিলেন, ঘুষ দিয়েছিলেন। কথাটা হচ্ছে যারা নিয়েছিল তাদের কি হবে? এদের তো প্যানেল বাতিল করে দিয়ে শাস্তি দেওয়া হলো এবং টাকা ফেরত দিতে হবে বলে, জেল খাটতে হবে না তাদের, কিন্তু এটা তো করতে হবে। কিন্তু যারা নিয়েছিল তারা কি করবে? হজম করে ফেলবে? তাদের কোনো শাস্তির বিধান নেই, এটা একটা বড় প্রশ্ন। এইবার যাই যে কেন সুপ্রিম কোর্টেও এই আদেশ, হাইকোর্টের আদেশটা বহাল রাখা হয়েছে। তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, এক এক করে আমি বরঞ্চ সেটা বলি। মূল যে কারণটা, যে যোগ্য অযোগ্য বাছাই কিসের ভিত্তিতে করা হবে, এটা কিছুতেই ঠিক করা যায়নি, সম্ভব হয়নি। আর দ্বিতীয় কারণটা হচ্ছে প্রচুর দুর্নীতি হয়েছে। দুর্নীতিটা কীরকম একটা একটা করে বলি। যেমন এক তো বললাম যে ব্রাইবিং, যেটা ঘুষ নেওয়া হয়েছে। এছাড়া যেটা হয়েছে সেটা হচ্ছে মানে দেখা গেছে যে এক্সপায়ার করে গেছে প্যানেল এক্সপায়ার করে যাচ্ছে। 2016 সালে যতদিন নিয়োগ হওয়ার কথা, যতগুলি পোস্ট থাকার কথা, দুটোই এক্সিড করে গিয়েছে। যেটা আমি বলতে চাইছি যে যতদিন মানে এক্সপায়ারি ডেট, ধরুন একটা ডেট দেওয়া রয়েছে, তারপরেও দেখা যাচ্ছে নিয়োগ হচ্ছে, সেটা এক নম্বর। আর দ্বিতীয়ত সবচেয়ে যেটা খুব হাস্যকরও বটে, আশ্চর্যজনকও বটে, যে যতজনকে নেওয়ার কথা, যতগুলো পোস্ট রয়েছে তার চেয়ে বেশি নিয়োগ হয়েছে। মানে দুটোই যথেষ্ট চোখ কপালে তুলে দেওয়ার মতন। তো এইটার সমাধান সূত্রে তো পৌঁছানো যায়নি। এটা যে দুর্নীতি, এটা পরিষ্কার যে এই দুর্নীতিটা হয়েছে, এবং অবশ্য করেই মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির যোগসূত্রে হয়েছে। মানে এক্ষেত্রে একটা কথা বলি যে ইসলামপুরের দাড়িভিটে যে গণ্ডগোলটা হয়েছিল এই প্যানেলের সূত্রে, যে সেখানে দেখা যাচ্ছে যে যতজনকে নেওয়ার কথা তার চেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে। মানে এটা নাকি মানে ভুল করে হয়েছে বলে জানাচ্ছে এসএসসি। তো তারা মানে ভুল করে হয়েছে বলতে, নেওয়া যাদেরকে হয়েছে মানে ভুল হয়ে গিয়েছে, এর জায়গায় এতজনের জায়গায় এতজন নেওয়া হয়ে গিয়েছে। তো তারপরে তারা মধ্যশিক্ষা পর্ষদকে তারা বলছে, তারা মানে ক্ল্যারিফিকেশন দিচ্ছে, তারা জানাতে ভুলে গিয়েছে। তো জানাতে যখন ভুলে গিয়েছে, এবার একটা বড় প্রশ্ন আসে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার কারা ইস্যু করে? মধ্যশিক্ষা পর্ষদ ইস্যু করে। তো এসএসসির অ্যাপয়েন্টমেন্ট লেটার, এসএসসি পরীক্ষাটা নেয়, বাকি সব কিছু করে, কিন্তু লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কে দেয়? অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ। তো জানাতে যখন ভুলেই গিয়েছে, তাহলে তাদের সেই যে এক্সট্রা লোকদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু কীভাবে হলো? এটা একটা বড় প্রশ্ন। তো এই প্রশ্ন আমরা সাধারণ মানুষ তুলি বা না তুলি, বা আমাদের বলার জায়গা থাকুক বা না থাকুক, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এইরকম যে যেখানে সুপ্রিম কোর্টে যে বিচারপতি, যে চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার, এনাদের যে ডাবল বেঞ্চ ছিল আর কি, সেই বেঞ্চে কিন্তু তারা কিন্তু সেই সিদ্ধান্তে উপনীত হতে পারেননি যে এটা কিভাবে হতে পারে যে যারা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু করছে তাদেরকে নাকি জানানোই হয়নি। তো বোঝাই যাচ্ছে এক্ষেত্রে যোগ সাজস ছিল, এটা প্রমাণিত। তো এইটা প্রমাণিত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা, সেটাও বোঝা যাচ্ছে এই কারণেই যে ওএমআর শিট, ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা পড়েছে, সেখানে নম্বর বসানো হচ্ছে। তারপরে যারা মানে র্যাঙ্কিংয়ে পিছনে ছিল তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কাটাকুটি হয়েছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। এছাড়া আরও রয়েছে যেমন ওয়েটিং লিস্টেও রাখা হচ্ছে যারা এইভাবে মানে ওএমআর শিট ব্ল্যাঙ্ক অথচ ওয়েটিং লিস্টে নাম ঢুকে যাচ্ছে। মানে কিভাবে কোনো এগুলোর কোনো ক্ল্যারিফিকেশান, ফার্দার ক্ল্যারিফিকেশান দেওয়া সম্ভব হয়নি এদের পক্ষে, যে অথরিটির পক্ষে তারা দিতে পারেনি। অতএব কীভাবে তারা যেটা পেরেছিলেন, যেটা করেছিলেন, যতদিন পর্যন্ত এর আগে চিফ জাস্টিস ছিলেন, ব্যাপারটাকে ডিলে করতে পেরেছিলেন। ব্যাপারটা যে রায়দানটা স্থগিত করে দেওয়া, বারবার ডিলে করে দেওয়া, পিছিয়ে দেওয়া, ডেটের পর ডেট, তারিখ পে তারিখ, এটা করতে পেরেছিলেন। কিন্তু নতুন করে মানে যা গণ্ডগোল করে রেখেছেন, যেমন এই যে নাইসা বলে যে সংস্থাটাকে ওএমআর শিটের দায়িত্ব দেওয়া ছিল, 1 বছর পর্যন্ত রাখার পর বলা হয়েছিল সব ডিস্ট্রয় করে দাও। কেন? কারণ এই যে গণ্ডগোল ছিল এখন তো প্রমাণিত সত্য। তো ডিস্ট্রয় করে দেওয়ার ফলে যদি বা এই বাছাইটা করা যেত, যোগ্য আর অযোগ্য যদি থাকতো, তাহলে হয়তো সেগুলো আবার নিয়ে নতুন করে বিচার করা যেত। কিন্তু যেহেতু ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, সেভাবেই তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে যোগ্য অযোগ্য বাছাই করার জায়গাটাই থাকলো না। এবং লুজার কারা হলেন? সবচেয়ে বেশি লুজার, কম আর বেশি লুজার যারা অযোগ্য, মানে ঘুষ দিয়েছিলেন, চাকরি পেয়েছিলেন, তারা তো লুজার হলেনই, কিন্তু যারা যোগ্য ছিলেন, অল্প কিছু মানুষ হলেও, তারাও লুজার হলেন। এই ওএমআর শিটটা যদি তাদের থাকতো, তারা যে যোগ্য, তারা কিন্তু এটা চ্যালেঞ্জ করে প্রমাণ করতে পারতেন, ফার্দার তারা কিন্তু কেস করতে পারতেন। সেইখানে তারাও কিন্তু একেবারেই শূন্য, তাদের মানে বিনা দোষে তারা শূন্য পেয়ে গেলেন। আবার তাদের নিজেদের যে কষ্টের চাকরির টাকা, সেটাও ফেরত দিতে হবে সুদ সমেত, যেটা খুবই প্যাথেটিক। প্রথমে যখন যোগ্য অযোগ্যর সংখ্যাটা জানাতে বলা হয়েছিল, তখন এসএসসি জানিয়েছিল সংখ্যাটা 5485 এরকমই কিছু। পরে তারা সেটা দেখা যায় কমে গেল। কি করে কমে গেল? 5303।
তারা ওই ইসলামপুরের দাড়িভিটের ঘটনাটাই এক্ষেত্রে বললো যে ওইখানে একটা মানে বেশি হয়ে গেছিলো, তার জন্য এটা মধ্যশিক্ষা পর্ষদের সাথে ভুল বোঝাবুঝি, মানে জাস্ট একটা আই ওয়াশ করার চেষ্টা করা হয়েছিল। অথচ রাজ্য আওয়ার সংখ্যাটা বলছে 4327, মানে কারুর সাথে কারুর মিল নেই, এরা এক একজন এক এক রকম বলছে। ভারী অদ্ভুত বিষয়টা। তো যাই হোক, এগুলো তারা বলার এখন তো হয়ে গেল জিনিসটা, তো আর ফাইনাল রায়দান যেহেতু হয়ে গেছে কিছু করার নেই। এবার হচ্ছে যে এর ফলে কি হবে সেটা একটা কিন্তু মানে বোঝার বিষয়। তার আগে বলে নিই যে কি এক্সপ্ল্যানেশন দেওয়া হয়েছিল যে এই ঘটনাটা মানে এসএসসি থেকে, যে এই যে কেন এক্সপায়ারি ডেটের পরেও প্যানেলে লোক ঢোকানো হয়েছে, চাকরি দেওয়া হয়েছে মুড়ি মুড়কির মতন, তারপরেও অ্যাপয়েন্টমেন্ট লেটার বিলি করা হয়েছে, এটার এক্সপ্ল্যানেশন কি দেওয়া হয়েছিল যেটা বেশ হাস্যকর। কীরকম ব্যাপারটা, যে ইলেকশন ছিল, এইসব মানে দিতে দিতে ইলেকশনের টাইম চলে এসেছিলো 2018-19, ওই টাইমটায় 19 সালে লোকসভা ইলেকশন ছিল। তো সেই সময় ইলেকশনের সময় যেহেতু একটা ওই এটা মানে বাধা পড়ে সাধারণ কাজকর্মে, রাজ্যের মানে সরকারের বাধা থাকে, কিছু নিয়ম কানুন লাগু থাকে, তার ফলে এই যে অ্যাপয়েন্টমেন্টগুলো ওই টাইমে দেওয়া সম্ভব হয়নি। বাকি আরও ছিল এক্সট্রা যে অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সেটা ওই জন্য ইলেকশন মিটে যাওয়ার পরেই হুড়ুর করে দেওয়া, যেটা খুব হাস্যকর আর কি। মানে এইভাবে যাই হোক কোনো রকমভাবে একটা আই ওয়াশ করে ধামাচাপা একটা দেওয়ার, তো সুপ্রিম কোর্টের পক্ষে তো এটা মানা সম্ভব নয়, কারণ তাদের তো সব দিকটা দেখতে হবে। তারা তো না রাজ্যের, না এসএসসির, না মধ্যশিক্ষা পর্ষদের কারুর কেনা নয়। অতএব তারা কিন্তু তাদের মতন করে জাজমেন্ট দেবেন। তারা যেরকম পাবেন তাদের কাছে, যেমন হাইকোর্ট থেকে পরিষ্কার হাইকোর্টের রায় ঘুষের কথা স্বীকার করা হয়েছে যে হ্যাঁ ব্রাইবিংয়ের ব্যাপার ছিল, অতএব তারা কিন্তু সেইভাবেই রায়দান করবেন। তার উপর বেস করে তারা তো আকাশ থেকে কিছু শুনে বা কারুর পক্ষে হয়ে বা কারুর দিক টেনে, কারুর মানে হয়ে কোলে ঝোল টেনে তো কথা বলতে পারবেন না, এটা তো বোঝা যাচ্ছে। এবার যেটা থাকলো সেটা হচ্ছে যে এর পরে কী হবে। নেক্সট ইয়ার বা 2026 সালে রয়েছে ইলেকশন, রাজ্যের ইলেকশন রয়েছে, খুব বড় প্রভাব পড়তে চলেছে অতি অবশ্যই পলিটিক্যালি। আমাকে হয়তো বলে দিতে হবে না ইলেকশনে কী প্রভাব পড়তে চলেছে, অবশ্য করেই। আন্দোলন তো শুরু হবে। আন্দোলন করবে কারা? আন্দোলন করবে যারা চাকরি হারিয়েছে, চাকরিহারারা, এতদিন চাকরি না পাওয়ারা করছিল, চাকরিহারারা আন্দোলন করবে। তারা কার সঙ্গে থাকবে বা তাদের নিজের পক্ষে স্ট্যান্ড নেবে কিনা বা কিসের বেসিসে নেবে সেটা তারাই জানে। তবে চাকরিহারাদের মধ্যে যেহেতু যোগ্য অযোগ্য মিশে আছে, আবার সেটা আমি বলবো, তার ফলে হয়তো আমার মনে হয় যে, বা অনেকেরই মনে হয়, তা শোনাও গিয়েছিল ইনফ্যাক্ট, যে একটা পরীক্ষা নেওয়ার ফার্দার ব্যবস্থা করা হবে, নতুন করে পরীক্ষা নেওয়া। সেই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করতে পারবেন, এই যারা চাকরি হারালেন তারাই ঢুকতে পারবেন নতুন করে, মানে এসএসসি দিয়ে, সোজা কথায়। এক্ষেত্রে একটা প্রশ্ন এসে যাবে যে অনেকেই কিন্তু তাদের যেহেতু মানে বয়সটা 40 বছর পর্যন্ত বসার কথা পরীক্ষায়, তারা কিন্তু পরীক্ষা বসার বয়সটা তাদের আর নেই। সেক্ষেত্রে কী হবে? তাদের বয়সটা যেহেতু এক্সিড করে গিয়েছে, সেক্ষেত্রে তাদের কি হবে? তারা টাকা ঘুষও দিলেন বা না দিলেন যাই হোক, আবার তারা ফেরত দিলেন তাদের এই মাইনের টাকা গত 5-6 বছরের, তারপরে আবার তারা পরীক্ষায় বসতেও পারলেন না, তাহলে তাদের কি হবে? এতগুলো পরিবারের কি হবে? খুব বড় প্রশ্ন। ভোট কিন্তু তারাও দেন, ঠিক বলছি তো? হ্যাঁ, ভোট যেহেতু আসছে, এটা একটা বড় ব্যাপার, যে এখন কিন্তু ভোটের ওপর ডেফিনেটলি, ভোটের রেজাল্টের উপর প্রভাব পড়তে চলেছে। তবে দেখার বিষয় এটাই যে যারা মাথা, যারা সর্বা, তারা কি করেন? তাদের কি করার আছে? তারা তো এখনও কনফিডেন্টলি বলছেন যে খুব ভালোভাবে তারাই টিকবেন, তারাই আসবেন। দেখা যাক কতটা কীভাবে সামলান। নিশ্চয়ই পারবেন। আমি তো কনফিডেন্ট পারবেন, কারণ এতদিন অবধি এত কিছু যখন পেরেছেন তখন এটাও পারবেন। আমাদের অভয়ার বিষয়টা কত সুন্দর করে ঝুলিয়ে রাখা গেছে, ওই সেই মানে একেবারেই তদন্ত বন্ধ। যাই হোক, এ বিষয়ে আবার আনবো, অভয়ের বিষয়ে ভিডিও আসবে। এবং আমি যে কেসটা নিয়ে নতুন করে শুরু করেছি, দিশা সালিয়ান এবং সুশান্ত সিং রাজপুত, সেটা নিয়েও আসবে ভিডিও। তো ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগছে। ভিডিওর সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবচেয়ে বড় কথা শেয়ার করবেন। সমস্ত ভিডিওগুলো অতি অবশ্য করেই শেয়ার করবেন, বিশেষ করে হোয়াটসঅ্যাপে, কারণ হোয়াটসঅ্যাপে শেয়ার বেশি হয় আমি শুনেছি, সঠিক কিনা আমি জানি না। তো এই ভিডিওটা এ পর্যন্ত থাকলো, সকলের প্রতি আমার সমবেদনা থাকলো। যারা চাকরি হারিয়েছেন এবং যারা পাবেন, তারা তো মানে যারা রাস্তায় বসে আছেন আমি জানি না তারা এখন পাবেন কিনা, কিভাবে জিনিসগুলো হবে। তবে আবার একটা পরীক্ষা যদি নেওয়া হয়, বেশ অনেক মানুষই কিন্তু আবার পরীক্ষায় বসতে পারবেন। প্রমাণ করুন নিজেদেরকে, নিশ্চয়ই করবেন। ধৈর্য হারাবেন না, কেউ নেগেটিভ কিছু ভাববেন না। আমি এই আশাটা রাখবো যে পরিবার রয়েছে, আপনাদের সন্তান রয়েছে, ঘরে বাবা মা রয়েছে, স্ত্রী রয়েছে, কারোর স্বামী রয়েছে, সন্তান রয়েছে, প্রত্যেকেই একটা রেসপন্সিবিলিটি রয়েছে। আপনারা নিজেরা রেসপন্সিবিলিটি থেকে পিছু হটবেন না, মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখুন। তবে হ্যাঁ,
একবার অসতের সঙ্গ দিয়েছেন আর ফার্দার যেন কেউ অসতের সঙ্গটা দেবেন না, তাহলে কিন্তু আবারও ভুল করবেন এবং সেই ভুলের আর কোনো মাফ হবে না। ভুলের মাফ হয় না এই ধরনের ভুলের, তবে এরপরে হয়তো যদি বা একটা সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেন বা অন্য কিছু করতে পারেন, কিন্তু ফার্দার যদি অসতের সঙ্গেই আবার করে হাতে হাত মেলান তাহলে বড় ভুল, মানে তার চেয়ে বড় ভুল বোধহয় আর হয় না। আশা করি আপনারা সবাই আমার সঙ্গে এগ্রি করবেন। তো এই প্রতিবেদনটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন প্রতিবেদনের সঙ্গে। সবাই সঙ্গে থাকুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করুন। এই ভিডিও এ পর্যন্ত থাকলো। নমস্কার।